আচ্ছা, ঈদ মানে আপনাদের কাছে কি? আমার কাছে ঈদ মানে কি জানেন? আমার বাবার সঙ্গে ঈদের সকাল, আমার মায়ের হাতে রান্না, ভাই বোন সবাই মিলে চাঁদ রাতের হই হুল্লোড়, সালামি আদায় করা, প্রিয় মানুষদের সঙ্গে একান্ত সময় কাটানো। উৎসবে আমাদের পরিবারের প্রত্যেকের মুখে যে আনন্দটা আমরা দেখি, সারা বছর কি আসলে দেখি? এই আনন্দটাই আমার কাছে ঈদ। ঠিক এমন একটি উৎসবের দিনে পরিবারের সবচাইতে পছন্দের মানুষটা আমাদের মাঝে আর নেই। কেমন কাটতে পারে সেই পরিবারের ঈদ? আমরা কি সেটা জানি? আমরা ভাবতে পারি, কিন্তু উপলব্ধি করা সম্ভব নয়। জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন যারা, তেমন 5টি পরিবারের কাছে আমি আপনাদেরকে নিয়ে যাব। RTV আয়োজিত ঈদের বিশেষ আয়োজন আমরা তোমাদের ভুলিনি। কেমন কাটছে সেই পরিবারগুলোর ঈদ? চলুন দেখাই আপনাদেরকে। মেহেরুন্নেসা তানহা, বয়স তার 22, পড়াশোনা করছিল অনার্স 3য় বর্ষে। আজকে আমরা আছি নিসার বাসায়। নিসার জীবনের শেষ দিন ছিল 5 আগস্ট 2024। আজকে তার ঘরটাতেই বসে আছি, যে ঘরেই তার বেড়ে ওঠা, এই ঘরেই তিনি নিহত হয়েছেন। নিসার বাবা মায়ের সঙ্গে কথা বলবো আজকে, শুনবো সেদিনের ঘটনা। আমি তানহাকে নিয়ে আসলে জানতে এসেছি আপনার কাছে, আপনার একমাত্র মেয়ে। 5 তারিখে আসলে কি হয়েছিল? নেট বন্ধ ছিল না, পরে ও ডিশ তো খোলা ছিল। পরে আর আব্বু গেছে আমার বোনের বাসায় গিয়া ডিশে দেখছে যে শেখ হাসিনা পথে থাকতো। পরে তানাকে ফোন দিছে, তানা শেখ হাসিনা পথে থাকতো। বা আম্মু, আজকে আমি অনেক খুশি, আমার ভাইয়ের রক্তের প্রতিদান নেওয়া হয়ে গেছে। চাকায় দেখি আমার তানহার এই মোবাইলটা এইখানে এমনি পড়ে গেছে, আর তানহার ঢিলো পড়ে যেতেছে। আমি চেক করতেছি, আমার তানহার গুলি লাগছে, আমার তানহার শেষ। আঙ্কেল, আপনি আসার পরে কি দেখলেন? আমার মেয়ে আর ছেলেটা বের হয়ে গেছে অলরেডি, আমি জানি না। তো সন্ধ্যা হয়ে গেছে, এখানে গুলি হয়েছে, অনেক গুলি শব্দ। তখন আমি আমার মেয়েকে ফোন করলাম, মা তুমি কোথায়? তাথা বলতেছে, আব্বু আমি তো আসতেছি। কোথায়? বলে আসতেছি। জলদি আসো, পিছন দিয়ে আসো, এখান দিয়ে আসো না, এই রাস্তা দিয়ে গোলাগুলি হইতেছে। পুলিশ দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, পুলিশ ছিল, হেলমেট পরা ছেলেরা ছিল, অনেক গুলি করছে। তারপরে ফোন করলাম আমার ছেলেকে, তারিফ তুমি কথা বলো, আব্বু আমি আসতেছি, জলদি ঘরে আসো। আবার মেয়েকে ফোন দিলাম, তানহা তুমি কোথায়? 5 মিনিট হয়ে গেছে। আব্বু আমি যে আসছি এখানে। কোথায়? বলে আমি তোমার পিছনে দেখি যে মেয়ে দাঁড়ায় হাসতেছে, হাতে এক গোছা ফুল নিয়ে হাঁটতে হাঁটতে মেয়েটা আসছে। তো ঘরে আসলো, ঘরে এসে এখানে দাঁড়াইছে মেয়েটা আমার, দাঁড়ায় ওর ভাইকে ফোন করছে। তখনই আমার মেয়েটা চিৎকার দিয়ে পড়ে গেছে। এই শব্দটা তারিফ শুনছে, ও তখন দৌড়ে আসতেছিল। তো ইন দ্য টাইমে ও আমাকে ফোন করে যে তুমি ঘরে আসো, তার গুলি লাগছে। আমি 2টা ফাল দিয়ে ঘরে চলে আসি। আমার যে দৌড় আর ফাল দেখা মানুষ পিছনে আমার পিছনে আসলো, সেদিকে আমার মেয়েটা এখানে লম্বা হয়ে পড়ে আছে, গর্দনটা ওইখানে রক্ত এখানে জমে আছে। 4-5 জন ধরে মেয়েটাকে নিচে নামানোর পরে তখনই আমার ছেলে দৌড়ে এসে ওখানে উপস্থিত। ও ধৈরা পরে আরো মানুষের রিক্সা উঠে আলোকে নিয়ে গেলাম। আলোকে নেওয়ার পরে যখন নাকি এই যে রাব্বানির সামনে এসে, তখন আমার মেয়েটা জীবিত ছিল। আমি মা, তুমি কিন্তু হিম্মত হারায়ও না, তুমি কিন্তু জ্ঞান হারায়ও না, তুমি সজাগ থাকো। তারপরে নিয়ে গেল ওই পাশে আলোকে এই পাশেটা বন্ধ, ওই পাশে যেটা আলোক ছিল, 2টা তো 10 নম্বরে অরিজিনালে, সেখানে বলে কি বলে আমার মেয়ের গুলি লাগছে। তো ট্রেন নিয়ে আসলো, মেয়েটা ভিতরে নিয়ে গেল, বলে আপনি বসেন। কত পরে বলে আসেন এদিকে, আঙ্কেল আপনার মেয়ে তো নাই। সঙ্গে সঙ্গে মেয়ে নিয়ে এসে দাফন কাপন তোলা। মেয়েটা দাঁড়ানো ছিল এখানে না, এখান দিয়ে গুলিটা আসছে, এখানে লাগছে, ছিদ্রটা হইয়া গুলিটা বাইরে কোথায় গেল, অনেক খুঁজলাম, অনেকদিন পর্যন্ত কোনো স্পট নাই, কিচ্ছু নাই। এই আপা আমাদের বাসায় সাবের ভাড়া থাকতো, উনি দাঁড়ানো ছিল এখানে। তখন উনিও বলতেছিল যে আমার গায়ে এখানে এই গুলি লাগছে মানে ছিঁড়া গেছে, এখানে জ্বলতেছে। তখন উনি তো সুস্থ আছে। আমার মেয়ে নেকে মেডিকেল চলে গেল, উনি গেল হাসপাতালে। যাওয়ার পরে উনি একটি ট্রিটমেন্ট করছে, মোটামুটি ব্যান্ডেজ করছে, ঠিক হয়ে গেছে। আজকে 8 মাস হয়। গত 4-5 দিন আগে উনি বলতেছে আমি এক্সরে করছি, আমার এখানে গায়ে জ্বালা পোড়া করতেছে। এখন এক্সরে রিপোর্ট নিয়ে আসছে, এই দেখেন ওনার গায়ের মধ্যে এখনো বলে। পুলিশ গুলি করেছে নাকি অন্য কোনো কিছু ছিল? আপনার কাছে কি মনে হয়, কিছু দেখেছেন কিনা? হাসিনা পালানোর পর থেকে পুলিশ বাহিনী যেগুলি হাসিনার ইশারায় উঠতে বসতো, তারা আটকাচ্ছিল। এরা একটা আতঙ্কে ছিল যে আমরা এখন কি করে পালাই, যান বাঁচাই। যার কাছে যে অস্ত্র ছিল সব ব্যবহার করছে এরা।
ওরা পাখির মতন ডাইনে বাই গুলি করে এখানে মহল্লা দিয়ে সিভিল পোশাকে বাইরে হয়ে গেছে। মাগরিবের আজানের পর শুরু হইলো এশারের নামাজ, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এরা একে ধুমধাম এলাকার মধ্যে গোলাগুলি কইরা সব শেষ করে যার যার মতো গলি দেওয়া একবারে ভালো মানুষের পালাই গেল। আঙ্কেল, ঈদ মানে তো আসলে পরিবার। এবারে ঈদটা আপনাদের জন্য একরকম না। আমি জানি আমাদের কোনো কথাতেই আসলে আপনাদের কষ্ট বা দুঃখ কিছুই কমে আসবে না। তারপরও আরটিভি পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটা ঈদ উপহার এনেছে আপনাদের জন্য। আপনারা গ্রহণ করলে আমরা খুশি হব। ধন্যবাদ। সেই সঙ্গে আপনাদের প্রতি আমাদের সমবেদনা, দোয়া এবং একটাই প্রার্থনা যে এরকমভাবে কোনো সন্তান হারিয়ে না যাক, কোনো বাবা মার বুক খালি না হোক। তখনই খুশি হব যখন এই দেশটা ভালো মতন চলবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়। ভালো একজন রাজা আসবে, দেশটা চালাবে। আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ভালো দেশ। দর্শক, এবারে এসেছি যাত্রাবাড়ি সুনির আঁকড়া এলাকায় এবং এবারে যার বাড়িতে এসেছি 18 বছর বয়সী শহীদ ইয়াসির সরকার। ইয়াসির মারা যায় 5 আগস্ট পুলিশের গুলিতে। আমি বলতেই পারি তাকে খুনি করা হয়েছে, তার ভবিষ্যৎটাকে খুন করা হয়েছে। তার বাবা মার সঙ্গে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ সরকার। আমার 3 ছেলে 2 মেয়ে। এটা আমার ইয়াসির সরকার ছিল আমার ছোট ছেলে। ছোট ছেলেটা এই বছর আদমজীনগর সেকেন্ড ইয়ারে ছাত্র ছিল। জি জি, ওর অ্যাডমিট কার্ডও আসছে, বাসায় কলেজে পোলাপানে আইসা দেওয়া গেছে। 4 তারিখেও রাত্রে বলতেছে, আব্বা কালকে সবাই আমরা লও যাই রাস্তার মধ্যে, মানে আন্দোলনে। দেখুন আমি কই, বাবার এইগুলা তো আমরা রাজনীতি করি, যাওয়ার দরকার নাই, সেই তুমি এগুলাতে যাইও না। ও মনে হয় 11:30টার দিকে বাসার থেকে বাইরে হয়ে গেছে। আমি বাসায় আর দেখি যে ও নাই। মাগরিব নামাজ পড়ার পর আমার ভিতর থেকে মানে কেমন জানে উঠেছে, ও কুই কুই। পরে মেয়েটা 7টার দিকে যখন খোঁজখবর পাওয়া যায় না, একটা মোবাইলে পোস্ট দিছে ছবি। এই যে এই ছবিটা নিয়ে দেওয়ার পরে জায়গার থেকে আপনার ছবি পাঠায়, ওই অনেকের লাশের ছবি পাঠায়, এই ছবি পাঠিয়েছে। পরে লাস্টে রাত 11:30টার দিকে ঢাকা মেডিকেল থেকে একটা ছবি পাঠাইছে। মানে মেয়েটা তো প্রথম করে দেখে করতে পারে। পরে ওর বড় ছেলের কাছে নিছে যে ভাই দেখো তো এটা ইয়াসের মতন দেখা যায়। পরে ও বলে যে ইয়াসির। ওখানে এন্ট্রি হয়েছে আপনার 3:40। কে বা কারা নিয়ে গেছে আর কি। তো সম্ভবত আমার বন্ধু হয়তো, না হলে ওখানে নামটা ওখানে লেখা ছিল, লিস্ট ছিল ইয়াসির সরকার। আমি যাইতে পারিনি, আমার মানে শক্তি কলা নাই। পরে রাজা লাশ আনছে 2টা-2:30টার দিকে আমরা এখানে এই মসজিদে এখানে দোয়া এলাম। দোয়া সেরা ওই মসজিদে আপনার 9:30-10টার দিকে মানে জানাজার টাইম দিয়েছিলাম। পরে ব্লাড এবং ছেলেটা বলছে, আব্বা উত্তর খালি রক্ত বাইরেছে পিছিয়ে দিয়া, গুলি আপনার এদিক দিয়ে সে একটা বাইরেছে পিছিয়ে দিয়া, আর 2টা গুলি মনে হয় বাইরে হয় নাই। হ্যাঁ, এদিক দিয়ে একটা, দিক দিয়ে একটা, 3টা গুলি জনতাবাবু। ওখানে আমরা 9:30টায় আধা ঘন্টা আগেই জানাজা দিয়া পুলিশ বাড়ি এখানে একটা প্রাইভেটই একটা আছে, এই কবরস্থান, ওখানে বলছি। পরে আর ওখানে কবরের দিয়েছে, পরে এখানে কবর মাটি দেওয়া হয়েছে। ও পিলারের ওই ইয়াতে লুকাই ছিল, মানে পুলিশ যখন হয়েছে ওইখানে যাইয়া নাকি ওরে গুলি করছে পুলিশ, সেরকমভাবে নির্মম। আন্টির কাছে একটু আসি। ঈদের কোনো স্মৃতির কথা মনে আছে? রমজান আসছে, গত রমজানে একসাথে আমরা সবাই ইফতারি করছি। ইয়াসিরও ছিল, ও যেটা পছন্দ করতো ওইটা হাতে নিলে আর কথা মনে। আমার ছেলে যাতে শহীদি মর্যাদা পায় এবং যারা এইভাবে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করছে তাদের বিচার চাই। বাবা মা থাইকে যে ছেলে মেয়ে চলে গেলে যে কেমন লাগে একমাত্র আমরাই জানি। আজকে বিয়াসি, আজকে 8 মাস যাবত মা বলে ডাকে না। আমার ছেলে চলে গেলে ইতিহাস করে দিয়ে গেল।
আমার সঙ্গে আছে সুমাইয়া আক্তারের মা, যে সঙ্গে সুমাইয়া আক্তার মাত্র 10 মাসের বাচ্চা। নিজের বারান্দায় দাঁড়িয়ে শুনতে হচ্ছে সুমাইয়া হেলিকপ্টার থেকে পুলিশের গুলিতে নিহত হয়েছে। এবং এই বাচ্চাটার কাছে আমার মনে হয় গোটা বাংলাদেশ ঋণী। কেন ঋণী পুরো ঘটনাটা আপনাদেরকে শোনাতে চাই। সেদিন আসলে কি হয়েছিল? সেদিন চিটাগাং রোডের পরিস্থিতি খারাপ ছিল। ডাচ বাংলার সামনে গ্যাস নিক্ষেপ করছেই না জানি না, ধোঁয়া উঠতে আছে উপরের দিকে, সবাই ছাদে ছাদে দেখে, আমিও ব্যালকনিতে আইয়া দেখি। তো ওই বাচ্চারে ঘুম পাড়াইছে, ঘুম পাড়ায় থুইয়া এদিকে আসকে দেখে যে সবাই দেখতে আছে, ও এদিক দিয়ে যায় আর কয় সবাইও দেখে, আমি একটু দেখি। হঠাৎ করে একটা গুলির শব্দ আমি পাই। তা গুলির শব্দ পাই, আমি চারোদিকে তাকাই, আমি কিছু না দেখি, আমি ওর দিকে আমার নজর পড়ছে। তখন দেখি যে ওই নিচের দিকে ঢুলিয়ে ফুরকে যাইতে আছে। একে আমি ওরে ধরছি আর দিয়ে ও নিচের দিকে আস্তে আস্তে একেবারে যাইতে আসি। তখন আমি আর ধরিয়ে রাখতে পারিনি, তখন এই তেরসে করিয়া শোয়াইছি আর দেই যে মাথা দিয়া এমন জোরে কলসালে যেরকম ব্লাড চলে ওরকম চলছে। তখনই আমি জোরে কান্না করি আর ডাকছি, কেটা কোনে আসো রে বাসো, আর বুঝি গুলি লাগছে। তো হেনের লোক আর আমার 2 ছেলে আর আমার এই মেয়ে, এরা দৌড়িয়ে নিচে নামাইয়া অটোতে চড়াইয়া পোড়াটি হাসপাতালে নিয়ে গেছে। কইছে যে ও নাই, ওরে বাসায় নিয়ে যান। দেশের পরিস্থিতি ভালো না, রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না, আর নিতে পারি নেই। স্থানীয় সবার সহযোগিতায় এই শীতিরগঞ্জ জামা মসজিদের সামনে মারি দেওয়া হয়েছে। মনে দুঃখ এডুকি, আমার মেয়ে আমার সামনে আসিল, নিচের দিকে এত রুলিয়া পড়ছে। আমার একবারের জন্য কইতে পারে নাই যে মা আমার মেয়েটার এমনি দেখিয়ে রাখেন। আমি এই দুঃখে আমি সবসময় আমার কল্পনা জাগি না। আমার মেয়ের সব রয়ে গেছে, আমার মেয়ের সন্তান রয়ে গেছে, আমি আমার সামনে নাই। আমার স্বামী অসুস্থ ছিল, করোনার সময় মারা গেছে। আমি এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমি ঢাকা আইছি, আমি কাজ করছি। আমার এই মেয়েও কাজ করছে গার্মেন্টসে থাকতেই ওই ছেলে কালো ডিস্টার্ব করতে, আমার মেয়ে সব করতে। এরপরে আমার মেয়েরা নিয়ে গেছে, আমার মেয়ের কাজ করাইছে আর টাকা নিয়ে গেছে। তারা অনেক জ্বালাইছে, অনেক নির্যাতন করছে, টাস করছে, জুয়া করছে, বাসায় যেতে পারলো না। ওর মা মারা যাওয়ার পরে আর কোনোই নেই। ওর মারা আসে নাই। ও কি বুঝতে পারে মা নেই বুঝতে পারে তা জানি না, মা নেই। ওর চোখের দিকে মুখের দিকে তাকাই নি যেন ও বলে আমার মা নাই, বাবা নাই। আমি নানি কতদিন থাকবো, আমি যে কদিন আছি এই কদিন আমি আবুরকে রাখবো। তার মামারাও অনেক ভালো জানে। আমি সরকারের কাছে আমার আকুল আবেদন যেন আমার এই নাতিটার দিকে তারা যেন তাকায় দেখে, তারা যেন দায়িত্বটা নেয়। আমি বলতে চাই যে এরকম যেন আর কোনো মায়ের বুক খালি যেন না হয়, এরকম যেন আর তো না। আমার এই নাতি, আমার মেয়ে মরার পরে আমার নাতি যার ফুল পাইছে, যার বুকের লগে মুখ লাগছে, হাকর জ্ঞান দুধ পাওয়ার লিগে অনেক করছে। ভাই বোনের সাথে অনেক মিল ছিল। মেজো ছেলে এখনো একা বইতে পারে না। আমি শুইলে লাগে যে ওই সময় আমার সামনে আসে। আজকে মা বাবা থাকলে কত আনন্দ, কত কিছু। এই যে ওই যে ওই প্যান্টগুলি আমার সেই মেয়ে বানায় গেছে, নিজের হাতে বানাইছে। জামা বানায় গেছে, বুতাম ঘাড়া লাগাইয়া দিয়ে যায় নাই। আমার মনে নেই দুঃখ, আমি মা ওই ওর কিছুই করতে পারিনি। ওর জীবনটা কষ্টে কষ্টে গেল, স্বামীর কাছে সুখ পায় নাই, আর আমি মা ওই ওর সুখ দিতে পারিনি। আমি এর বিচার চাই, যেহেতু এরকম মায়ের বুক যেন আর খালি না হয়, আর এরকম যেন কোনো সরকার আসলে যেন এরকম যেন না করে। দর্শক, আমরা আজকে আছি রাজধানী ডেমরা থানার মধুবাগে। আজকে যার বাড়িতে এসেছি তার নাম শহীদ মিরাজ হোসেন। গত 5 আগস্টের আগ পর্যন্ত যার নাম ছিল শুধু মিরাজ হোসেন, ডাকনাম ছিল পাপ্পু। মিরাজ গত 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আন্দোলনের শুরু থেকে মিরাজকে রাজপথে পাওয়া গেছে প্লাকার্ড হাতে, বন্ধুদের সঙ্গে জাতীয় পতাকা মাথায় বেঁধে। ঠিক 5 আগস্ট সকাল 9টায় সরকার পতনের কয়েক ঘন্টা আগে পুলিশ তাকে গুলি করে। আজকে তার ঘরেই বসে আছে। এই ঘরটিতেই তিনি ফ্রিল্যান্সিং করতেন। বিবিএ পাশ করে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হয়ে উঠেছিলেন। পরিবার এখন কেমন আছে, এবারে ঈদ তাদের কেমন কাটছে, তার বাবা মার ইচ্ছা আমাদের সঙ্গে। আন্টি, মিরাজের ছোটবেলার কথা মনে আছে আপনার? মিরাজ সবসময় শান্ত ছিল, কোনোদিন কেউ বলে নাই যে আপনার ছেলে এই অন্যায়টা করছে। মিরাজ শুধু আমার সন্তানই ছিল না, মিরাজ ছিল আমার বন্ধু। ও যে আন্দোলনে যাচ্ছে আমরা জানি না,
আমরা জানছি 4 আগস্টে। 4 আগস্ট হ্যাঁ, এতদিনটা জানছি না। কারফিউ চলেছে, হ্যাঁ। ওরা তো রাস্তায় নেই। ওরা রাস্তা আমি জানি যে উনি ওনার কাজ করতেছে। এই যে এই পতাকাটা দেখতেছেন, এই শার্টটা, এই শার্ট, এই মাথা পতাকা, এইটা হলো 4 আগস্টের। হ্যাঁ, এটা জি, এটা 4 আগস্টের শনি আকরা আর বন্ধুকে নিয়ে অবস্থান নেন, ওনার হাতে একটা পতাকা। তো আমরা জানতাম না। তা আমার ছেলের প্রতি আমার আস্থা ছিল ছোটবেলা থেকেই, যে ও কোনোদিন মিথ্যা রাষ্ট্র নেয়নি, পর উপকার ছিল। 4 আগস্টে ওরা চলে আসছে আন্দোলন করে। 5 আগস্টে আমাদের বাসায় এলাকায় গ্যাস নাই, কারেন্ট নাই। উনি 9টার সময় রাজপথে যায়া ওনার বন্ধুকে নিয়ে দাঁড়াইছে, আমি তাও জানি না। থানার ভিতর থেকে বৃষ্টির মতন নির্বিচারে গুলি ছুটে, তো আর বন্ধুরা সবাই দৌড়াদৌড়ি করে পালায় গেছে। ওরও হাত দুরা টান দিছে, ওই আর ওখান থেকে সরতে পারেনি। আচমকা একটা গুলি আর বুকের বাম দিকে এসে লাগে। লাশের উপরে লাশ। আমিও ভ্যান গাড়ি সরাইছি, অ্যাম্বুলেন্স আমি সাইড করছি, আমিও ধৈরা ভ্যান গাড়িতে উঠাইছি। কিন্তু ওই সময় যে আমার কলিজার টুকরা মিরাজ এখনই হাসিনার পুলিশের গুলিতে রাজপথে তার দেহটা মাটির মধ্যে ঝরে আছে। আমি জানি না। আমার বাসার থেকে একজন ফোন করে, তখন শুনি আমার মিরাজে গুলি খেয়েছে। আমার ছেলেকে এক রিস্কাওয়ালা বাবা যেমন গরু জবা করে গরুর চামড়া রিস্কার মধ্যে ফালাই নিয়ে যায়, সেভাবে আমার মিরাজের দেহটা রিস্কার মধ্যে ফালাই ঢাকা মিরপুর সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার বলে উনি তো নাই, উনি মারা গেছে। গুলি খাওয়ার পরে শেষটা ছিল না, হাতে যে মোবাইলটা ছিল, মোবাইলটা পকেটে রাখে। ওই রিস্কাওয়ালা বাবা তখন ফোনটা রিসিভ করে বলে যে আপনারা কে বলতেছেন? আপনার লোক তো গুলি খেয়েছে, আমি রিস্কাওয়ালা, আমি হাসপাতালে নিয়ে আসছি। এক একটা বন্ধু মাথায় যে বড় আসমান ভেঙে পড়লো। কে কিভাবে যাবে হাসপাতালে? তারপরে হাসপাতালে যায়, ওর বন্ধুরা অ্যাম্বুলেন্স করে সাথে কাছে নিয়ে আসে, আইসা আমার বাসার গেটের সামনে রাখে। তো আমি জানি না, পরে যখন 5টার সময় আমি আসি, দেখি আমার বাসার সামনে মানুষের ভিড়, একটা অ্যাম্বুলেন্স। আমি তখন আমার আমার ছেলের জানা যায় এমন কোনো মানুষ নাই যে ঘরে আছিল, সব জানাজা চলে গেছে। 4000-এর উপরে হবে মুসিবি ছিল আমার বাবার জানাজাতে। আপনার মাধ্যমে আমরা দেশবাসীর কাছে, আপনাদের কাছে, এই বাংলাদেশের প্রতিটা জনগণের কাছে আমার বিচার, শহীদ পরিবার, আমি যেন আমার ছেলের বিচারটা আমি দেখতে পারি। আমার বলার আছে, আমি আমার ছেলের বিচার চাই। আমার ছেলের মতো আর যেন কোনো মায়ের সন্তান এরকম না হয়। কোনো মায় কি পারবে ঈদ করতে যারা শহীদ হয়েছে। উত্তরা 9 নম্বর সেক্টরের 5 নম্বর রোডে এসে চোখ আটকে গেল একটা সাইনবোর্ডে। লেখা আছে শহীদ নাইমা সুলতানা স্মরণে। নাইমা সুলতানার বাড়িতে এসেছে আজকে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল আন্দোলনের সময়, যে ভিডিওতে দেখা যায় 16 বছরের কিশোরী, যার জীবনের সবটুকুই পড়ে আছে, বারান্দায় গেল, পুলিশের গুলিতে নিজের বাড়িতেই নিহত। সেই নাইমা সুলতানার মা রয়েছেন আমার সঙ্গে। আন্টি, ঈদ আপনার জন্য আর ঈদ নেই, খুব স্বাভাবিক। আমি আসার পরে দেখছিলাম আপনি ছবিগুলো দেখাচ্ছিলেন, নাইমার অসংখ্য স্মৃতি এই ঘরটাতে। এটা নাইমারই ঘর বোধ হয়। যে ও এখানে থাক। ও কি গণ অভ্যুত্থানে আন্দোলনে কখনো গিয়েছে বাইরে? না না, ওর মানে সমর্থন ছিল বলতে নাইমায় ঘরে বসে বসে ও এগুলা দেখলে গ্রুপে শেয়ার করতো আর কি। সোশ্যাল মিডিয়াতে ও শহীদ হওয়ার 3 দিন আগে ঘরে বসে একটা চিত্র আঁকে। ওই চিত্রটা ও ক্যাপশন দেয় যে আন্দোলন হবে এবার রংতুলিতে। আচ্ছা, তারপর? সেদিন তারিখ ছিল 19শে জুলাই। সারাদিন আমার মেয়ে
বাসায় ছিল, ড্রয়িং নিয়ে বসছে আর কি, চিত্র আঁকা আঁকি শুরু করছে। আবার বিকালের টাইমটায় অনেকে আছে না টিভি সিরিয়াল দেখে, নাটক দেখে, ছবি দেখে, ওইগুলা দেখে না। ওই সময়টা 5:25 ছিল, অর্ধেক সানফ্লাওয়ার আঁকছিল। বলতেছে আম্মু আমি কাপড়টি নিয়ে আসি বারান্দা থেকে। যখন কাপড় আনতে আসে বারান্দায়, তখন আইসা দেখে আমাদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে পুলিশ যখন ছাত্রদের ধাওয়া দেয়, তখন ছাত্ররা আমার বাসার নিচে অবস্থান করে। ঠিক ওই সময়টায় নাইমাকে পুলিশ টার্গেট করে গুলিটা করে। টার্গেট করে গুলি করে? হ্যাঁ, টার্গেট করে গুলিটা। ভুলবশত গুলি লাগে? না না না, গুলি লাগার পরে বুঝতে পারলেন না আগে থেকে? গুলিটা যখন লাগে, মাথার মগজটা নাইমার গভীর হয়ে গর্ত হয়ে মগজটাই বের হয়ে গেছে। ওই দিক থেকে আবার রাস্তা থেকে আবার ছাত্ররা দেখতে পারছে নাইমা যে পইরা গেছে। ছাত্ররা আবার দৌড়ে আবার আমার বাসায় আসছে। ছাত্ররা দৌড়ে আসছে আর নাইমাকে নিয়ে গেছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে। পরে নাইমাকে জরুরি বিভাগে ভর্তি করায়। ডাক্তার ওর অবস্থা খারাপ দেখে প্রাথমিক ওর মাথাটা ভেন্টিজ করে ওকে আইসিইউতে পাঠায়। আইসিইউ তখনও বেঁচে ছিল? তখন ডাক্তার বলছে যে ওর পালস আছে। ভর্তি করানোর 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে 8:30টার দিকে বোধহয় ওই সময় আমাকে জানায় যে নাইমাকে মৃত ঘোষণা করে এবং সকল ডাক্তাররা এসে নাইমাকে শহীদের মর্যাদা দেয়। পরে রাতের 10টার দিকে অ্যাম্বুলেন্স নিয়ে আসে। অনেকে দেখার জন্য ইচ্ছুক ছিল জনতা। আমরা দেরি না করে ওই দিন রাত্রে আবার কারফিউ দেয়, 12টার পর থেকে কারফিউ জারি করে। তো আমরা তো আগেই বের হতে হবে ঢাকা থেকে, ওই চিন্তা দ্বারাই আমরা বের হয়ে যাই 10টার দিকে। তারপরের দিন নাইমার জানাজা হয় সকাল 9টার দিকে। ঈদ নিয়ে কোনো স্মৃতির কথা মনে পড়ে যেখানে নাইমা ছিল? ঈদের ছবি, এই যে মেহেদি দিতে পারে ভালো, এই যে ঈদ বোনাসের ছবি। এইবার আর কেউ ঈদ বোনাস চাইবে না। এবার আর কেউ বলবে না মা এত ড্রেসের দরকার নাই, 2টা হইলে যথেষ্ট। ঈদের দিন ঘুম থেকে উঠে সকালে বলতো ঈদ মুবারক মা, এবার আর বলবে না। আমার বাচ্চা তো বাসায় ছিল, তাহলে আমার বাচ্চাকে নিরাপত্তা দিল না কেন? নাইমাকে হারিয়ে নাইমার বড় বোন টমাতে আছে, ছোট ভাইটাও ছিল। ঘুমের মাঝেই বলতো আম্মু গুলি আসে, গুলি। মানে আমরা ঘুমাইলে ওগুলো দেখি, মেডিকেলের দৃশ্য দেখি, মেডিকেলে যাইয়া যে রক্তাক্ত এত রোগী আমরা ওগুলাই দেখি। আন্টি, RTV পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটা ঈদ উপহার আছে আপনাদের জন্য, আপনারা নিলে আমরা অনেক খুশি হব। RTV ঈদের বিশেষ আয়োজন আমরা তোমাদের ভুলিনি। আমরা সত্যিই কি মনে রেখেছি বা মনে রাখতে পারছি? একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সত্যি কি তাদেরকে মনে রাখা সম্ভব? একটি বাংলাদেশ চেয়েছে তারা, বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশের বিনিময়ে একজন নাইমা প্রাণ দিয়েছে। শুধু একজন নাইমা, নাইমার সঙ্গে আসলে প্রাণ দিয়েছে পুরো একটা পরিবার। পরিবারের প্রত্যেকটি মানুষই প্রাণ দিয়েছে। তারা হয়তো বেঁচে আছে, কিন্তু এই বেঁচে থাকতে আসলেও বেঁচে থাকা, এই পরিবারের ঋণ কি আমরা শোধ করতে পারবো? কিন্তু আমরা যেটা করতে পারি, তাদেরকে মনে রাখতে পারি। সত্যি সত্যি যদি তাদেরকে আমরা সম্মান জানাতে চাই, একটি সুন্দর বাংলাদেশ গঠনে আমরা সবাই ভূমিকা রাখব, কারণ আমরা তোমাদের ভুলিনি।